এখানে না, আচ্ছা ওভারহেড ট্রান্সমিশন লাইন নিয়ে আলোচনা করা হচ্ছিল। তো আজকে ওভারহেড ট্রান্সমিশন লাইনের ইনসুলেটর পার্ট নিয়ে আলোচনা করা হবে। ইনসুলেটর, ঠিক আছে। আচ্ছা, ইনসুলেটর সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? বলেন। বিদ্যুৎ অপরিবাহী। তো বিদ্যুৎ অপরিবাহী জিনিসটা আমাদের কি দরকার আছে ট্রিপলির জীবনে? বলেন, কি দরকার? হ্যাঁ, বিদ্যুৎ তো আমাদের জীবনে অনেক দরকার, তাই না? কিন্তু বিদ্যুতের থেকে আমাদের সেফটিও দরকার। তো বিদ্যুতের থেকে সেফটিটা আমাদের মূলত কে দিবে? যে বিদ্যুৎ অপরিবাহী, তাই না? ইংলিশে কি বলা হয়? ইনসুলেটর। আচ্ছা, এই যে বিভিন্ন ওয়্যার দেখতে পাচ্ছি, তাই না? এটা প্লাস্টিকের মোড়কে একটা মোড়ানো দেখতে পাচ্ছি। তো এই প্লাস্টিকটা মূলত কেন দেওয়া হয়েছে? যেন সেফটি পারপাস, বা ওটা কী হিসাবে ব্যবহার করে? ইলেকট্রিসিটি অপরিবাহী হিসাবে, তাই তো? বা ইনসুলেটর হিসাবে। এখন এই যে আমি হাউস ওয়্যারিংয়ের কাজ করলাম, কিন্তু দেওয়ালে হাত দিয়ে যদি আমি শক খাই, তাহলে আমার তো খুব একটা লাভ নাই, তাই না? তাহলে এই যে দেওয়াল, কাঁচ, প্লাস্টিক, এগুলো কি জিনিস? বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। সিমেন্ট, এগুলো বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। তো এগুলোর দরকার আছে, কারণ যে হাই ইলেকট্রিসিটি আমাদের শরীর নিতে পারে না, শুধু আমাদের শরীর না, জীবজন্তু নিতে পারে না, তাই না? আচ্ছা, তো গতদিন যখন ওভারহেড ট্রান্সমিশন লাইনে আলোচনা করা হয়েছিল, তখন এগুলা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল। ক্রস আর্ম, ক্রস আর্মের সাথে ইনসুলেটর ঝুলানো থাকে এবং তারপরে এখান দিয়ে কি কন্ডাক্টর পাস হয়, তাই না? কন্ডাক্টরগুলা বহন করে। যেহেতু হচ্ছে এভাবে হাতের মতো করে আছে, তাই এই জিনিসগুলোর নাম কি বলা হয়েছিল? ক্রস আর্ম বলা হয়েছিল, তাই না? আচ্ছা, এইগুলা যেগুলো এখানে টুকটাক লেখা আছে, এইগুলো একটু মানে গতবার দিনও পড়ানো হয়েছিল, তারপর এটা একটু পড়ে নেবেন। আমি পিডিএফ পাঠিয়ে রেখেছিলাম, হ্যাঁ? তো আরেকবার যদি পাঠাতে হয় তাহলে পাঠাবো, কিন্তু সবাইকে তো কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল গতদিন। তো আজকে মূলত আমরা ইনসুলেটর নিয়ে পড়াশোনা করব, ইনসুলেটরের টাইপ নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তো প্রথমে যে টাইপের ইনসুলেটরটা চোখের সামনে আসছে সেটা হচ্ছে কি? পিন টাইপ ইনসুলেটর। এই টাইপের ইনসুলেটরগুলা আমরা চলতে ফিরতে বিভিন্ন পথেই ঘাটেই দেখতে পাই, ঠিক আছে? এই টাইপের চিত্রগুলোর সাথে পরিচিত না? আমি যদি একটু ভালো চিত্র দেখাই, এই জিনিসগুলা প্রায় দেখেছেন না? রাস্তাঘাটে চলতে ফিরতেই লোডই হচ্ছে না, যে লোড হয়েছে। এই যে এই টাইপের ইনসুলেটরগুলো রাস্তাঘাটে প্রায় দেখেছেন না? এইগুলা অনেকটা সিরামিকের মতো, বা যে পদার্থটা ব্যবহার করা হয় এই পদার্থটা অপরিবাহী পদার্থ, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি কি এই টাইপের অপরিবাহী পদার্থ কি সব জায়গাতেই কি ব্যবহার করতে পারি ইনসুলেশন হিসাবে?
যেমন আমার যদি হচ্ছে আমি একটা খেলনা গাড়ির কথা চিন্তা করি, খেলনার গাড়িতে যেসব ব্যাটারি ব্যবহার করা হয়, আমরা তো মূলত ব্যাটারিগুলো 5 ভোল্টের, কিন্তু অনেক সময় 3-4টা একসাথে লাগিয়ে মোটামুটি 10-15-20 ভোল্টের একটা ব্যবস্থা না হয়, সেখানে কি আমার এরকম ইনসুলেটরের দরকার আছে? তাহলে আমার ইনসুলেটরটা এরকম ইনসুলেটর কোথায় দরকার আছে বা কোথায় দরকার নাই? হ্যাঁ, তো এই টাইপের ইনসুলেটরগুলো মোটামুটি 33 কেভির অ্যারাউন্ড, 30 এর মানে সর্বোচ্চ লিমিট। তো আমরা এটা কোথায় ব্যবহার করব? 0.4 কেভি, 11 কেভি, 30 কেভিতে ব্যবহার করাটা একটু রিস্ক হয়ে যায়। তো সর্বোচ্চ যেহেতু এটা নিতে পারে, তো এটা আসলে কিছুই না, এটা পিনের মতন একটা দেখতে, তাই এটাকে পিন টাইপ ইনসুলেটর বলা হয়। ঘটনা একই, যে হচ্ছে ইলেকট্রিসিটিকে বাধা প্রদান করবে। এই যে আমার টাওয়ারের সাথে যে ক্রস আর্ম আছে, এখানে মনে করেন যে ওই পিন টাইপ ইনসুলেটরটা আছে, এখানে কন্ডাক্টর এভাবে তার বহন করবে। বুঝতে পারছেন বিষয়টা? তো মূলত ইনসুলেশনের জন্য কাজ করবে। তো এটার রেটিং হচ্ছে 33 কেভি। তো মানে কি সর্বোচ্চ 33 কেভি পর্যন্ত ব্যবহার করতে হবে। তাহলে ম্যাক্সিমাম কোথায় ব্যবহার করা হবে? 11 কেভি। তো যেহেতু এটা 11 কেভি কিন্তু কি এটা কিন্তু শহরের মধ্যে ডিস্ট্রিবিউশন লাইনে চলে আসলো, এই জন্য এই টাইপের ইনসুলেটরগুলা আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে মোটামুটি চোখে পড়ে। এই যে দেখেন লেখা আছে যে ভোল্টেজ আপ টু পিন টাইপ ইনসুলেটরস আর ইউজড ফর ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক পাওয়ার অ্যাট ভোল্টেজ আপ টু 33 কেভি। আপ টু 33 কেভি মানে কি? যে 33 কেভি পর্যন্ত ব্যবহার করা হয়, ঠিক আছে? তার মানে 11 কেভিতেও ব্যবহার করা যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এবার পরের যে টপিক সেটা কি লেখা আছে? কজেস অফ ইনসুলেশন ফেইলিওর। আচ্ছা, এই যে পিন টাইপ যে ইনসুলেটরটা যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা যদি আমি বলি যে সর্বোচ্চ 33 কেভি এটা সহ্য করতে পারে, কিন্তু আপনি 66 কেভির লাইনে এটা অ্যাপ্লাই করেছেন, তাহলে এটা কি চলবে? এটা ব্রেক করবে, তাই না? তাহলে এটা কি একটা ফেইলিওরের মধ্যে পড়ছে। তো আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফেইলিওর। যদি যেটা তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ভোল্টেজ তার থেকে বেশি ভোল্টেজে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে ইনসুলেশন ফেইল করবে। এখন ইনসুলেশন ফেইল করলে কি ঘটনা ঘটতে পারে? কারণ ইনসুলেশন যদি ফেল করে যায় তাহলে কিন্তু এখানে মনে করেন আর ইনসুলেটর নাই, এটা সরাসরি কানেক্টেড, রিস্ক হয়ে যায়, কারেন্ট ফ্লো করতে পারে, রিস্ক হয়ে যায়। আচ্ছা, দেখেন এখানে কি লেখা আছে, আরেকটা কথা লেখা আছে, ইনসুলেটরস আর রিকোয়ার্ড টু উইথস্ট্যান্ড বোথ ইলেকট্রিক্যাল স্ট্রেসেস অ্যান্ড মেকানিক্যাল স্ট্রেসেস। ইলেকট্রিক্যাল স্ট্রেসেস সম্পর্কে অলরেডি আইডিয়া দেওয়া হলো, যে এখানে 33 কেভির হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 66 মেরে দিয়েছেন কেউ, তাহলে তো অবশ্যই ওটা ধ্বংস হয়ে মানে হচ্ছে ফেইলিওর করবে, তাই না? আরেকটা বিষয় আছে, মনে করেন যে এই সর্বোচ্চ একটা নির্দিষ্ট ওজনের তার বহন করতে পারে, আপনি যদি তার থেকে বেশি ওজন দিয়ে দেন তাহলে এটি কি ভেঙে যাবে না? এটাও কিন্তু একটা ফেইলিওরের মধ্যে পড়ছে। তাহলে একে ইনসুলেটরটাকে কিভাবে তৈরি হতে হবে, যে মেকানিক্যাল স্ট্রেসও সে নিতে পারবে, ইলেকট্রিক্যাল স্ট্রেসও সে নিতে পারবে, ঠিক আছে? তো দুইভাবেই কিন্তু ফেইলিওর হতে পারে। দেখেন প্রথম লাইনটাই লেখা আছে যে কার্সরটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন, ইনসুলেটরস আর রিকোয়ার্ড টু উইথস্ট্যান্ড বোথ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল স্ট্রেসেস। ঠিক আছে, দুটাকে আমাকে চেক করতে হবে, যে কোনো একটা চেক করলে হবে না। আচ্ছা, আরেকটা কথা লেখা আছে, দ্য ইলেকট্রিক্যাল ব্রেকডাউন অফ দ্য ইনসুলেটর ক্যান অকার আইদার বাই ফ্ল্যাশ ওভার অর পাংচার। এখন এই পাংচার আর ফ্ল্যাশ ওভার দুই কথা। ফ্ল্যাশ ওভার ইজ ওয়ান কাইন্ড অফ স্পার্ক। অনেক সময় হয় না যে দুইটা কন্ডাক্টর পাশাপাশি আছে, জয়েন্ট নাই, পাশাপাশি আছে, একটা ফ্ল্যাশ দেখতে পান না, স্পার্ক দেখতে পান না, ওটাই হচ্ছে ফ্ল্যাশ ওভার। ঠিক আছে, তো এই জিনিসটা যদি ফেইল করে তাহলে কি ঘটনা ঘটতে পারে? ফ্ল্যাশ ওভার হতে পারে, মানে ওরকম স্পার্ক জেনারেট হতে পারে, অথবা কি হতে পারে? পাংচার হয়ে যেতে পারে। তো পাংচার মানে হচ্ছে দেয়ার ইজ নো ইনসুলেশন এনিমোর। ঠিক আছে, এখানে যদি ইনসুলেশন কোনো না থাকে তাহলে কি এটা শর্টেড হয়ে গেল না, ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার চান্স থাকে। আর আরেকটা হতে পারে যে এখানে জাস্ট স্পার্ক জেনারেট হবে, পুরোপুরি ইনসুলেশনটা নষ্ট হয়নি। এই দুই ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু এখানে লেখা আছে, আপনাদেরকে প্রোভাইড করা হবে বা হয়ে গেছে অলরেডি। এগুলো কিন্তু একটু পড়া লাগবে, বুঝছেন? এগুলো একটু
লেকচার শিটটা কালেক্ট করে নিয়েন। মেইল পাঠাচ্ছিলাম কি আপনাকে? শিওর? দেখেন তো মেইলে রিপ্লাই পেয়েছেন কি না। ওই দিনই দিয়েছি, যেদিন পাঠিয়েছেন ওই দিনই আমি রিপ্লাই দিয়েছি, তো চেক করিয়েন। যেটাই হোক, না এইসব বিষয়ে এইসব নিজেদেরকেও কথা বলতে হবে। তবে না, আমি মোটামুটি এগুলা দিয়ে দিই, এগুলাতে আমি কখনো লেট করি না। রাত হতে পারে কিন্তু ওই দিনই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? বা যদি আমি শুনেন, যদি আমি এটা নাও দিয়ে থাকি তা আপনাদের উচিত ছিল না একটা মেল পাঠানো? আমি জানি আমি দিয়েছি, আমি মনে করছি আপনারা সবাই পেয়ে গেছেন, আমি পোর্টালও আপলোড দিয়ে রেখেছি, মানে আমার তরফ থেকে যত রকমভাবে দেওয়া যায় আমি সব রকমভাবে দিয়েছি। তো এটা তো আমি আর কিছু বলতে পারি না। আচ্ছা, এবার পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে সেফটি ফ্যাক্টর অফ এ ইনসুলেটর। আচ্ছা, একটা ইনসুলেটর কত বেশি সেফ এটা আমি এই কারণে বলতে পারি না যে তার পাংচার স্ট্রেংথ যত বেশি। পাংচার মানে হচ্ছে ওটা নষ্ট হয়ে যাওয়া, ড্যামেজড, ফুললি ড্যামেজডকে পাংচার বলা হচ্ছে, ঠিক আছে? মানে দেয়ার ইজ নো ইনসুলেশন এনিমোর, ঠিক আছে? তাহলে তার পাংচার স্ট্রেংথ যত বেশি, সেফটি কি তার থেকে তাহলে কি বেশি না কম? পাংচার স্ট্রেংথ বেশি হলে সেফটি বেশি না? পাংচার হয়ে যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া, নষ্ট, একবারে নষ্ট, ওটার কোনো ব্যবহার নাই। তো নষ্ট হতে যদি অনেক সময় লাগে তাহলে ওটা ভালো না খারাপ? বা নষ্ট হতে যদি অনেক ভোল্টেজ লাগে তাহলে সেটা ভালো না খারাপ? হ্যাঁ, এখন মনে করেন পিন টাইপ দাও না, ওটা নিয়ে আলোচনা করছি, পিন টাইপ ইনসুলেটর নিয়ে, টাইপ আলাদা। শোনেন, আপনি যখন পোলের দিকে তাকাবেন তখন দেখতে পারবেন, কিন্তু পাশাপাশি পোলে যদি তাকান মাঝখানে তো ফাঁকাই থাকবে না। মাঝখানে না, ইনসুলেটর পোলে লাগানো, মানে সাপোর্টে লাগানো হয়, বুঝছেন না? কেবলে তো কেবলের কথা আমি বলছি না, তো কেবল ওটা নেকেড কেবল থাকে। হ্যাঁ, আর কেবলের দরকার নাই আসলে, বুঝছেন? এই জন্য দেওয়া হয় না, মেইন জায়গাতে লাগানো হয়। ওখানে কেউ কি টাচ করছে? ওভারহেড লাইনের কথা বলছি, দরকার নাই। হ্যাঁ, অনেক ভারী হবে, ওজন বেশি হবে, এটাও একটা বিষয়। কারণ কিছু আগে একটা নিয়ে মেকানিক্যাল স্ট্রেংথ নিয়ে আলোচনা করা হলো, তো মেকানিক্যাল স্ট্রেংথ নিয়ে আলোচনা করা হলো না, তো কপার ওয়্যার বা ওটাকে যদি আপনি কভার করেন ওজন বেড়ে যাবে, এর একটা বিষয়। আচ্ছা, ঠিক আছে। এখন ফ্ল্যাশ ওভার ভোল্টেজ, ফ্ল্যাশ ওভার ভোল্টেজ কী জিনিস? যে ভোল্টেজের জন্য ফ্ল্যাশ ওভার হয়। আচ্ছা, তো ইনসুলেটরের কাজ তো ইনসুলেশন করা, তাই না? তো এখানে যদি ফ্ল্যাশ ওভার ঘটে, এটা কোন সেন্সে ঘটে? যখন হচ্ছে বেশি হাই ভোল্টেজ জেনারেট হয়ে গেছে। তো ফ্ল্যাশ ওভার হওয়া ভালো হবে না খারাপ হবে? ভালো হলে কি আর ইনসুলেশন থাকবে? ফ্ল্যাশ ওভার কখন হয় বললাম? যখন হচ্ছে ওভার ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়ে যায়। তো ওভার ভোল্টেজ অ্যাপ্লাই করা হলে ইনসুলেশনের জন্য ক্ষতি না? তাহলে ফ্ল্যাশ ওভার হয় এটা কি ভালো না খারাপ? হ্যাঁ, তাহলে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ মানে কি? যে ভোল্টেজের জন্য ফ্ল্যাশ ওভার হয়। ফ্ল্যাশ ওভার মানে হচ্ছে স্পার্ক করা, যখন পাশাপাশি দুটা কন্ডাক্টর এভাবে থাকে, কানেক্টেড না, একটু ফাঁকা থাকে এবং হাই ভোল্টেজ, তখন একটা স্পার্ক জেনারেট হয়, ঠিক আছে? ওই যে চুলা জ্বালানোর সময় একটা স্পার্ক প্লাগ নাকি বল, হ্যাঁ, তো এটা ঠিক আছে। আর যে ভোল্টেজের জন্য এই স্পার্কটা হয় সেটা হচ্ছে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। তো এখানে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ যদি বেশি হয়ে যায় তাহলে তো অবশ্যই সেফটি ফ্যাক্টরটা কম হবে, তাই না? তাহলে সেফটি ফ্যাক্টর ইকুয়াল টু পাংচার স্ট্রেংথ ডিভাইডেড বাই ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। আচ্ছা, নেক্সট হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। এখানে চিত্র দেওয়া নাই, আমি একটু চিত্রটা যদি দেখাই এখান থেকে।
স্প্রিংয়ের মতো, হ্যাঁ, সাসপেনশন টাইপ। তাহলে পিন টাইপ ইনসুলেটরের কি মানে সর্বোচ্চ তো 33 কেভি পর্যন্ত নিতে পারে, তাই না? তো আমার তো আরও লাইন আছে, 66 আছে, 400 কেভি আছে। তাহলে সেক্ষেত্রে কী করা যাবে? সেক্ষেত্রে আরেকটা ইনসুলেটরের নাম হচ্ছে সাসপেনশন টাইপ, এরকম ডিস্কের মতো থাকে, ঠিক আছে? দেখেন ডিস্কের মতো হয়ে আছে না, ডিস্কের মতো থাকে এরকম ইনসুলেটর। তো এইরকম ইনসুলেটর সব সময় যে সিরামিক্স হবে এটা আসলে নেসেসারি না, এটা আসলে সিচুয়েশনের উপর নির্ভর করে, ঠিক আছে? সেরামিক্স ছাড়া একটু সার্চ দেওয়া লাগবে আর কি হয় জেনারেলি। ইনসুলেটর অনেক এরকম, হ্যাঁ। আচ্ছা, এই ডিস্ক টাইপ বা সাসপেনশন টাইপ ইনসুলেটরের একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এরা প্রত্যেকটাই মোটামুটি 11 কেভি পর্যন্ত সহ্য করতে পারে। তাহলে আমি যদি সিরিজে কয়েকটা লাগাই দিই, ধরেন যে 1 2 3 4 5 6টা লাগাই দিলে তাহলে কিন্তু এটা হচ্ছে কি 66 কেভিকে মেনটেন করতে পারবে। কিন্তু আমরা তো সবসময় লিমিটে কাজ করবো, তাই না? সেফটি ফ্যাক্টরটা চিন্তা করতে হবে। আমরা তার সাথে কি আরও 2-1টা লাগিয়ে দিব, তাহলে কি 66 কেভির জন্য একবারে কি পারফেক্ট একটা কম্বিনেশন হয়ে গেল না? কারণ কোনো না কোনো কারণে আমার 1-2টা ফেল করতে পারে। তো সাসপেনশন টাইপের একটা মজার বিষয় হলো, যদি কোনো কারণে একটা ফেল করে, তো ফেল করে তারাই যারা হচ্ছে কন্ডাক্টরে একবারে কাছে লেগে থাকে, কারণ কন্ডাক্টরে এখানে তো হাই ভোল্টেজ, তাই না? উপরে তো আর নাই। তো মোটামুটি এইদিকে ফেল করার একটা চান্স সবসময় থাকে, এই জন্য সবসময় আমরা ইনসুলেটরে 1-2টা পোর্শন বাড়িয়ে রাখি যদি কোনো কারণে ফেল করে। তো এখন ফেল করা মানে কি পাংচার করা বা ফ্ল্যাশ ওভার হয়ে যাওয়া, তো এটা যদি হয় তো সাসপেনশন টাইপ ইনসুলেটরের যে সুবিধা সেটা হলো, আমার মনে করেন যে এটা নষ্ট হয়ে গেছে এটা, হ্যাঁ, তাহলে এটা নাই ধরেন, তাও কিন্তু আমার সেফটি আছে মোটামুটি। যদি আমি 66 কেভির জন্য চিন্তা করি, সেফটি আছে। বা যদি মাঝেরও একটা নষ্ট হয়ে যায় কোনো একটা কারণে, আমি কিন্তু এটা চাইলে রিপ্লেস করতে পারি না, কোনো কারণে রিপ্লেস করতে পারি। এবার এখানে একটা রিপ্লেস করে দিলাম, এই যে রিপ্লেসের একটা সুযোগ আছে, ঠিক আছে? যে মাঝের একটা বা কোনো একটা যদি নষ্ট হয়ে যায় একটা ডিস্ক, আমার পুরোটা ফেলে দেওয়া লাগছে না, এটা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ, ঠিক আছে? তো এটা হলো সাসপেনশন টাইপ ইনসুলেটর। দেখেন এখানে সব লেখা আছে যে সাসপেনশন টাইপ ইনসুলেটর আর পিন টাইপ ইনসুলেটরের মধ্যে পার্থক্য, যে প্রত্যেকটা মোটামুটি যে 11 কেভির মধ্যে হয়। তাহলে সেক্ষেত্রে একটা ডিস্ক, ইফ এনি ডিস্ক ইজ ড্যামেজ, দ্য হোল স্ট্রিং ডাজ নট বিকাম ইউজলেস বিকজ দ্য ড্যামেজ ডিস্ক ক্যান বি রিপ্লেসড বাই দ্য সেকেন্ড ওয়ান, ঠিক আছে? হ্যাঁ, মেনটেন তো অবশ্যই করা লাগবে, কারণ সব কিছুই ক্রস আর্ম, হ্যাঁ নড়তে তো পারেই। এই জন্য তো তাহলে আমি বলি শুনেন, আমি শুধুমাত্র একটা টপিক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো আপনি যখন এই টপিকে টানছেন তখন কিন্তু আরও অনেক কিছু বিষয় চলে আসছে, তখন আপনার ক্রস আর্মের ডিজাইন নিয়ে কথা চলে আসছে, আমরা তো ওইদিকে কথাই বলছি না, ঠিক আছে? আমরা শুধু একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলছি। হ্যাঁ, এটা দুলতে পারে, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করতে হবে? তাহলে আমার ক্রস আর্মকে ওভাবে ডিজাইন করতে হবে, ক্রস আর্মটা যেন পোল থেকে অনেক দূরে হয়, তাই না? তখন ওটা ক্রস আর্মের সেকশনে চলে আসছে, আমরা তো ওইদিকে পড়ছি না। আমাদের পড়ার টপিক হচ্ছে ওভারেড ট্রান্সমিশন লাইন, আর তার মধ্যে একটা টপিক হচ্ছে ইনসুলেটর, যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই সাসপেনশন টাইপ ইনসুলেটরটা আপনারা কোথায় দেখেছেন বলেন তো? দেখেছেন কি কোথাও? এটা ইতে দেখা যায় না মোটামুটি, কি বলে সাব স্টেশনগুলোতে? সাব স্টেশনগুলোতে দেখেন না? হ্যাঁ, সাব স্টেশনে এটা মোটামুটি দেখা যায়। কারণ কি বলেন তো, এটা মোটামুটি ওই সাব স্টেশন কত 11 কেভি না,
11 kb বাই 0.4। তো সাবস্টেশনগুলোতে এগুলো দেখা যায়, সব থেকে বেশি দেখা যায় ছোট, অনেক অনেক বড় বড়গুলো দেখতে পারবেন জেনারেশন সাইডে। জেনারেশন সাইডে প্রচুর বড় বড় দেখা যায়, প্রচুর বিশাল এমনি এতগুলা, মনে করেন সব সিরিজে। কারণ কি ওখানে অনেক হাই ভোল্টেজ না, আমরা ট্রান্সমিশন তো হাই ভোল্টেজে করি ফর হচ্ছে লো কস্ট, তাই না? যদি লো ভোল্টেজে করি তাহলে কস্ট বেড়ে যায় ট্রান্সমিশনের জন্য, হিট প্রডিউসের জন্য, তাই না? আই স্কোয়ার আর লস বেড়ে যায়। তো হচ্ছে যদি জেনারেশন সাইডে কখনো যাওয়া হয় তাহলে দেখবেন এই জিনিসগুলো বিশাল বড় বড়, বিশাল। আচ্ছা, এবার আরেকটা টপিক, সেটা হচ্ছে ট্রেন ইনসুলেটর। তো ওভারহেড ট্রান্সমিশন লাইনের ট্রান্সমিশন প্রসেসের জন্য অনেক সময় এরকম হয় না যে আমার তারটা একটু বাঁকানো লাগলো, আমি তো আর সব জায়গাতে স্ট্রেট লাইন কি ট্রান্সফার করতে পারবো? কখনো এরকম বাঁকানো লাগতে পারে না, টার্ন আমার লাগে, তাই না? আমরা একবারে সোজাসুজি কখনো এটা হয় না, এটা সম্ভব না আসলে প্র্যাকটিক্যালি। তো আপনারা নর্মাল একটু সেন্সে চিন্তা করেন তো, তার মনে করেন একটা নর্মাল ঝুলে আছে, আর যে জায়গাতে এরকম টার্নিং, এই টার্নিংয়ের এই পয়েন্টে চাপ বেশি লাগে না কম লাগে? বেশি লাগবে। আবার মনে করেন যে এরকম একটা টেবিল আছে, হ্যাঁ, এরকম একটা টেবিল আছে, এই টেবিলের দুই কর্নারে দুইজন দাঁড়িয়ে আছে টেবিলটা তোলার জন্য, একজন মাঝে দাঁড়িয়ে আছে। কাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে? দুই পাশের জনকে কিন্তু বেশি শক্তি প্রয়োগ করতে হয়, ঠিক আছে? এটা তো আপনি কি তারের সাথে মিলাচ্ছেন? তারের সাথে মিলাচ্ছে। তো মাঝখানেও কিন্তু হবে। আমি যে সেন্সে বলছি সেটা হচ্ছে, যদি পোলের সাপেক্ষে চিন্তা করেন, হ্যাঁ, তো এখানে জয়েন্ট না, তাহলে দুই পাশের জয়েন্টে প্রেসারটা লোডটা নিতে হবে বেশি। তো দুই পাশের জয়েন্টে যেহেতু লোড নাও লাগছে, তাহলে কি এই জায়গাতে বেশি শক্তি প্রয়োগ করা লাগছে না? তাহলে আমার যদি এই সব জায়গাতে, যেসব জায়গাতে এই স্টার্টিংটা হয়েছে কেবল, বা যেসব জায়গাতে আমার টার্নিং নাও লাগবে, ওই সব জায়গাতে আমার ইনসুলেটরটাকে মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি হওয়া লাগবে না? নাহলে তো ভেঙে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেটাই হোক, ওটা আমাকে মেকানিক্যাল স্ট্রেংথটা তার বেশি হওয়া লাগবে। কারণ বাঁকের জন্য, বা যেখান থেকে তারটা স্টার্টিং হচ্ছে বা যেখান থেকে এন্ডিং হচ্ছে, এন্ডিং আর স্টার্টিংয়ের মধ্যে আহামরি কোনো পার্থক্য নেই, তাই না? এই জায়গাতে কিন্তু অনেক বেশি শক্তি লাগে। কারণ মাঝে যদি আমি একটাও দিই, এটা মোটামুটি একটু কম শক্তি নিয়ে নেন। আপনি নর্মালি চিন্তা করেন, একটা এরকম একটা লাঠি যদি নেন ভারী, মাঝের জনকে কিন্তু কমই প্রেশার দেওয়া লাগে, সাইডের দুজনকে কিন্তু বেশি প্রেশার দেওয়া লাগে। তাহলে এই টাইপের সিচুয়েশন যখন হবে, আমি কিন্তু নর্মাল এই সাসপেনশন টাইপ বা পিন টাইপ ইনসুলেটর ওখানে ব্যবহার করতে পারি না, কারণ এদের কিন্তু মেকানিক্যাল স্ট্রেংথটা কম। তাহলে আমাকে এখানে এমন একটা ইনসুলেটর ব্যবহার করতে হবে যেখানে কি যার মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি। তো যার মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি, ওইটার নামের সাথেই নাম মিল, সেটা হচ্ছে স্ট্রেইন ইনসুলেটর। স্ট্রেইন মানে কি? চাপ, ঠিক আছে? এটা সারফেসটা মেকানিক্যাল, এর সারফেসের না, এটা হচ্ছে অনেক শক্তপোক্ত, বুঝতে পারছি, ঠিক আছে? ছবিটা আর উপরে উঠে এই যে দেখেন, এই যে স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, এখানে তো আমার প্রচুর বেশি শক্তি যাবে, তার যেখানে একবারে থেকে প্রথমে যেটা ধরে আছে, তাই এখানে যে টাইপের ইনসুলেটর ব্যবহার করে সেটা হচ্ছে স্ট্রেইন ইনসুলেটর, ঠিক আছে? এটা অনেক মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি এটার, ঠিক আছে? তো এই যে এরকম একটা কাঠামোর মধ্যে, এটা অনেকটা শ্যাকেল টাইপ বলা হয়, ঠিক আছে? তো ওই স্ট্রেইন টাইপ ইনসুলেটরের একটা ফেমাস যেটা সচরাচর চোখে পড়ে, সেটা হচ্ছে শ্যাকেল টাইপ ইনসুলেটর, ঠিক আছে? শ্যাকেল টাইপ ইনসুলেটরে যাব। তো শ্যাকেল টাইপটা কেন বলছি, বা এটা আসলে স্ট্রেইনের সাথে কেমন সম্পর্কিত? কারণ শ্যাকেল টাইপটা হচ্ছে রেটিং কম মানে কি, মোটামুটি 11 কেবি বা 0.4 এর মধ্যে হয়। তো যেহেতু 11 কেবি 0.4 কেবি মানে কি, আমাদের বাড়ির আশপাশে, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন সেক্টরে আমরা আশপাশের রাস্তায় চলাফেরা করতে গেলেই এই টাইপের জিনিসগুলো চোখে পড়ে। কী টাইপের জিনিস আমি দেখাচ্ছি। শ্যাকেলের এটা ছবি দাও না, এটা না, আমি ছবি,
এই যে এই জিনিসটা এটা চোখে পড়ে না প্রায়, এটা এটা হচ্ছে একটা স্ট্রেন টাইপ ইনসুলেটর, মানে শ্যাকল ইনসুলেটর এর স্পেসিফিক যদি বলি, এটা খুবই ফেমাস কারণ এটা আমাদের প্রায়ই চোখে পড়ে, কারণ এটা রেটিং কম, তো বাসাবাড়ি বা ডিস্ট্রিবিউশন সেক্টরে এটা খুব ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, মোরেটরে থাকে। কারণ হচ্ছে ওই সব জায়গাতে আমার তারে একটা বাঁক নেওয়া লাগে না, বাঁক নেওয়া লাগে, তার মানে ওখানে আমার শক্ত ইনসুলেটর লাগবে, এই জন্য এই ইনসুলেটরের ব্যবহার এইসব জায়গাতে করা হয়। আচ্ছা, এই জিনিসগুলা আপনারা একটু পড়বেন, ঠিক আছে, বলছি তারপরও, কারণ এই চিত্রগুলা বা কোন ইনসুলেটর কেমন, তাদের অ্যাডভান্টেজ কেমন, এগুলো তো বলছি, এগুলো একটু পড়বেন, এগুলো পরীক্ষাতে আসবে। আর ইনসুলেটর রিলেটেড ম্যাথও আসবে, ম্যাথটা সামনের দিন দেখাবো। আচ্ছা, কিছুক্ষণ আগে সাসপেনশন টাইপ ইনসুলেটর নিয়ে আলোচনা করা হলো না? আর এটা কি কন্ডাক্টর, এটা কি ক্রস আর্ম, ক্রস আর্ম, আর এটা কি কন্ডাক্টর। আচ্ছা, ক্যাপাসিটর সম্পর্কে আইডিয়া আছে তো? ক্যাপাসিটর কি জিনিস ছিল? যা চার্জ স্টোর করে এবং দরকার পড়লে ডিসচার্জও করতে পারে, ঠিক আছে না? ওটা চার্জটা সেই স্টোর কেমনে করে? যদি আমি দুইটা পাত নিই, একটা পাতকে আমি কোনোভাবে পজিটিভ চার্জে চার্জিত করলাম, একটা পাতকে আমি নেগেটিভ চার্জে চার্জিত করলাম, কোনোভাবে যদি করি, এই যে চার্জ সেই স্টোর করলো, তার মানে সে কিন্তু একটা ক্যাপাসিটেন্স ফর্ম করলো, ক্যাপাসিটর ফর্ম করলো, ঠিক আছে? আমার এখন যদি কোনো কারণে এখানে আমি একটা লোড লাগিয়ে দিই, সে কিন্তু ইলেকট্রিসিটি এখানে সাপ্লাই করতে পারবে বা পাওয়ার সে সাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তাহলে ক্যাপাসিটেন্স ফর্ম করার জন্য বা ক্যাপাসিটর হওয়ার জন্য আমার মূলত কি লাগবে? একটা ভ্যাকিউম টাইপের জিনিস, তার এক সাইডে হাই চার্জ বা হাই পটেনশিয়াল, এক সাইডে লো পটেনশিয়াল লাগবে, ঠিক আছে? তো একটা চিন্তা করেন যে এই কন্ডাক্টরগুলো, এটা কি হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন নিয়ে আলোচনা করা হচ্ছে না? তাহলে এখানে কি হাই ভোল্টেজ আছে? তো এখানে যেহেতু হাই ভোল্টেজ আছে, আর যেহেতু ইনসুলেটর মানে কি, এখানে কোনো একটা পদার্থ আছে, বিভিন্ন ডাইইলেকট্রিক পদার্থ আছে, তার মানে কি আমি কি বলতে পারি না যে এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করবে এই জায়গাটায়? ডিসচার্জ করতে পারে। এটার জন্য হচ্ছে আপনার ফ্যারান্টি ইফেক্ট সম্পর্কে পড়েছেন কি? ফ্যারান্টি ইফেক্ট হচ্ছে এমন একটা ইফেক্ট, যে ইফেক্টের জন্য সেন্ডিং এন্ডের ভোল্টেজ, আচ্ছা নর্মালি আমরা কি জানি যে সেন্ডিং এন্ডের ভোল্টেজ বেশি হওয়া উচিত নাকি রিসিভিং এন্ডের ভোল্টেজ বেশি হওয়া উচিত? কিন্তু যে ইফেক্টের জন্য সেন্ডিং এন্ডের ভোল্টেজের থেকে রিসিভিং এন্ডের ভোল্টেজ বেশি হয়ে যায়, সেই ইফেক্টকে বলা হয় ফ্যারান্টি ইফেক্ট। সেই ইফেক্টটা কেন হয়? যে এসি ট্রান্সমিশন লাইন ওভারহেড ট্রান্সমিশনের জন্য তার
বিভিন্ন রাউন্ডে ক্যাপাসিটেন্স ফর্ম করে। তো এই ক্যাপাসিটেন্সগুলো চার্জ স্টোর করে ডিসচার্জও করে ফেলে। এই জন্য আমরা রিসিভিং এন্ডে সেন্ডিং এন্ডের চেয়ে বেশি ভোল্টেজ পাই। এটার নাম হচ্ছে ফ্যারান্টি ইফেক্ট, ঠিক আছে? তো যেহেতু এটা এসি ট্রান্সমিশন লাইন, সুতরাং সে এটা ডিসচার্জ করতেও পারে এবং করেও, ঠিক আছে? সবসময় যে করবে এটা আসলে সিচুয়েশনের উপর নির্ভর করে, বাট ওভার ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্স ফর্ম করে আবার ডিসচার্জও করে, ঠিক আছে? তো এটা কি বুঝতে পারলেন যে এখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম হতে পারে বা হয়? এটা হচ্ছে হয় মূলত হাই পটেনশিয়াল ডিফারেন্সের জন্য, ঠিক আছে? এখানে কি হাই পটেনশিয়াল ডিফারেন্স, এখানে একটু কম, ঠিক আছে না? ফাঁকাই যে থাকবে এটা নেসেসারি না, এটা যে কোনো পদার্থ থাকতে পারে, ইনসুলেটরও থাকতে পারে, হ্যাঁ। এটাই একটা ক্যাপাসিটর। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই ধর্মটাই ফুলফিল হচ্ছে। তাহলে আমি এই যে বড় এই যে ডিসগুলোকে আমি ক্যাপাসিটরের আলোকে ফুলফিল করতে পারি, মানে ডিসগুলোকে আমি ক্যাপাসিটরের রেসপেক্টে চিন্তা করতে পারি। এটা কি বুঝতে পারছেন বিষয়টা? মানে ক্যাপাসিটর যে জিনিস, ওটার যে সংজ্ঞা, এই সংজ্ঞার সাথে তুলনা করলে এই ডিসগুলোকে আমি ক্যাপাসিটরের মতো করে তুলনা করতে পারি, ঠিক আছে? কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, যদি আমি যে ক্যাপাসিটর আগে যেটা নিলাম, তো এখানে আমার যদি বেশি ভোল্টেজ পেতে হয় তাহলে আমার বেশি চার্জ স্টোর করে রাখা লাগবে না? অনুরূপভাবে যদি ঘুরাই বলি, তো বেশি চার্জ স্টোর করে থাকলে আমি বেশি ভোল্টেজ পাবো, তাই তো? তাহলে আরেকটু যদি ঘুরাই বলি জিনিসটা, যে বেশি ভোল্টেজ আমি পাবো যদি ক্যাপাসিটেন্স বেশি হয়। ঘুরাই বললে তো তাই হচ্ছে, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, যে এই জায়গাতে ভোল্টেজ বেশি নাকি এই জায়গাতে ভোল্টেজ বেশি? কন্ডাক্টরের ওখানে ভোল্টেজ বেশি। অনুরূপভাবে এখানে ভোল্টেজ বেশি নাকি এখানে ভোল্টেজ বেশি? তার মানে আমি কি বলতে পারি না যে এই ক্যাপাসিটেন্স এর মান বেশি, এই ক্যাপাসিটেন্সের মান কম, এই ক্যাপাসিটেন্সের মান বেশি? প্রমাণ নয়। বা হচ্ছে এই জায়গাটার ভোল্টেজটা বেশি, এই জায়গার ভোল্টেজটা কম। নিচে তো হচ্ছে একটা লাইন, আর উপরে তো কিছুই নাই, উপরে তো কোনো ভোল্টেজ নাই, তাহলে ক্যাপাসিটর ধর্ম তো ফুলফিল করলো না। ফুলফিল শুনেন, এটা তার মধ্যে হয় মনে হয় না। শুনেন আমি বিষয়টা বলি, যে একটু ব্রডলি চিন্তা করলে এই জিনিসগুলো বুঝবেন। হ্যাঁ, একটা জিনিস বলেন তো, মনে করেন আমার এখানে কয়টা আছে? 1 2 3 4, 4টা ডিস্ক আছে। আমি ধরে নিলাম এই 4টা ডিস্কের জন্য আমার ইনসুলেশন কমপ্লিট হয়। কোনো কারণে যদি আমি একটা মুছাই দিই, নষ্ট হয়ে যায়, তাহলে কি আমার ইনসুলেশন কমপ্লিট হলো? ইনসুলেশন কমপ্লিট হলো না। কারণ আমরাও জানি যে ধরেন যে কাঠ একটা নন কন্ডাক্টিং ডিভাইস, ঠিক আছে? কিন্তু যদি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় বা একটু যদি পানিটা নিয়ে ফেলা হয়, তাহলে সেটা কি কারেন্ট প্রবাহ করতে পারে কি পারে না? তো অনুরূপভাবেও যদি কোথাও বলা থাকে যে আমার এখানে 4টা ডিস্ক থাকলে আমার ইনসুলেশন কমপ্লিট হয়, কোনো কারণে একটা ফেল করে গেল, তাহলে কি আমার ইনসুলেশন কমপ্লিট হলো? ইনসুলেশন যদি কমপ্লিট না হয় তাহলে কি কন্ডাক্টিং হয়ে গেল জিনিসটা? তো কন্ডাক্টিং হয়ে গেল মানে কি? এসব মানে বিষয়টা হচ্ছে, এখানে মনে করেন যে 100 ভোল্টেজ যদি আমি এখানে পাই, এখানে একটু কম পাবো। ধরেন যে 70 ভোল্টেজ পাবো বা 60 ভোল্টেজ পাবো, এখানে একটু কম পাবো, এখানে একটু কম পাবো, এখানে মোটামুটি একবারে প্রায় জিরোর কাছাকাছি চলে আসবে। কিন্তু আমি যদি নাই করে দিই তাহলে তো মনে করেন যে কন্ডাক্টিং হচ্ছে, মানে কিন্তু হচ্ছে মানে ক্যাপাসিটর ধর্ম ফুলফিল করতে হলে তো হচ্ছে একটা পজিটিভ লাইন লাগবে, মানে হাই ভোল্টেজ নিচে যেটা সেটা লাগবে, আর একটা নেগেটিভ লাগবে। দুইটার মাঝখানে ইনসুলেশনের যে ব্যাপারটা সেটা যদি হয়, তাহলে হচ্ছে ক্যাপাসিটর। হ্যাঁ, তো এখানে দেখেন এটা কিন্তু স্যার আছে শুধু একটা লাইন, আর উপরে তো কিছু নাই স্যার। এই যে কিছু আগে বললাম না যে এটা যদি হাই ভোল্টেজ, শুনেন সবসময় যে পজিটিভ নেগেটিভ ভাবে না চিন্তা করে এভাবে চিন্তা করেন, একটা হাই পটেনশিয়াল, একটা লো পটেনশিয়াল। লো পটেনশিয়াল কই পেলাম? আচ্ছা শুনেন, এই যে ডিসগুলা এটা ইনসুলেটর কিনা, বাধা দেয়, ঠিক আছে? তো এই একটা কি পুরো 100 ভোল্টেজকে বাধা দিতে পারছে? শুনেন আমার কথাগুলো ক্রমান্বয়ে যান। হ্যাঁ, ক্রমান্বয়ে যান, আর কিছু বলেন না। এখানে মনে করেন একটা ডিস্ক এই কি পুরো 100 ভোল্টেজকে বাধা দিতে পারছে? পুরাটা পারছে না, কিছু পারছে। তো কিছু যদি কমে, তাহলে ধরলাম যে এই জায়গাতে 70 হলো, 70 হলো, আমি স্যার ধরে নিলাম যে পুরোটাই হচ্ছে বাধা দিচ্ছে, পুরাটাই বাধা দিচ্ছে, মানে এই জায়গায় হচ্ছে মানে ইনসুলেটরটা কাজ করতেছে, মানে একটাই পুরাটা বাধা দিচ্ছে, সবগুলা মিলাই হচ্ছে পুরোটা বাধা দিচ্ছে। সবগুলা মিলাই বাধা দিলে একটা পুরোপুরি বাধা দিতে পারবে না। তো না বলতেছি স্যার হচ্ছে যে মানে এটা আমরা ধরে নিলাম যে এটা মাঝখানে একটা ইনসুলেটর আছে, কোনটাই নষ্ট না, সবগুলাই ভালো, সবগুলাই ভালো। হ্যাঁ, কিন্তু তখন হচ্ছে স্যার
মানে নিচে তো হচ্ছে পজিটিভ ভোল্ট, হ্যাঁ উপরে স্যার কি আছে? উপরে তো কিছু নিচে পজিটিভ ভোল্ট বলা যাবে না, নিচে বলতে হবে ফেজ। ফেজ, হ্যাঁ ফেজ, হ্যাঁ আর উপরে তো কিছু নাই, হ্যাঁ হচ্ছে ফেজ মানে নিউট্রাল থাকতে হবে, হ্যাঁ নিউট্রাল যদি থাকে দেন হ্যাঁ হচ্ছে ক্যাপাসিটর ধর্ম ফুলফিল করবে, কিন্তু উপরে তো কিছু নাই, নিউট্রাল নাই, তো এখন ক্যাপাসিটর ধর্মটা কিভাবে? ক্যাপাসিটর সব সময় যে পজিটিভ এবং নিউট্রাল লাগবে এমন না, হাই পটেনশিয়াল এবং লো পটেনশিয়াল থাকবে। পটেনশিয়াল তাহলে স্যার আমরা কোনটা ধরতেছি? লো পটেনশিয়ালে যে এইভাবে আসছে, আমি আপনাকে বুঝাই যে 4টা যদি ডিস্ক নিই তাহলে ধরেন যে ইনসুলেটর কমপ্লিট হচ্ছে, 4টা মিলায়, তাহলে এখানে যদি এই জায়গাতে যদি আমি পুরোপুরি ভোল্টেজটা পাই, পিক ভোল্টেজ যদি 100 পাই, এই প্রান্ততে কিন্তু আমি 100 থেকে একটু কম পাবো, তো ধরলাম সেটা 70 ভোল্ট। এই যে 100 ভোল্ট আর 70 ভোল্ট, এই যে একটা ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, মাঝখানে একটা ইনসুলেটর, দুইটা, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 70, তার মানে এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এখানে 30, এখানে 0। বুঝতে পারলেন বিষয়টা? এইভাবে হচ্ছে এখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম হয়, তো এইভাবে প্রতিটা জায়গাতে ক্যাপাসিটেন্স ফর্ম হয়। তাহলে জিনিসটাকে আমরা যেটা জানতাম যে হচ্ছে নেগেটিভের সাপেক্ষে হচ্ছে নেগেটিভ আর পজিটিভের মাঝখানে যদি কোনো ইনসুলেটর থাকে তাহলে হচ্ছে ক্যাপাসিটর হয়, কিন্তু এটা তো ভুল না, এটাও তো ঠিক, তাই না? মনে করেন যে এটাও তো ঠিক, কিন্তু যদি একটু ব্রড সেশন চিন্তা করেন তাহলে আর সেখানে পজিটিভ নেগেটিভ বলে আসলে কিছু নাই, কম ভোল্টেজ আর বেশি ভোল্টেজ, হ্যাঁ কম ভোল্টেজ আর বেশি ভোল্টেজ বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে বিভিন্ন ডিস্কের মতো যে ইনসুলেটরগুলো আছে, তাকে আমি এভাবে ক্যাপাসিটর এভাবে কল্পনা করতে পারি, তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমি এটা বলা যেতে পারে, ঠিক আছে না? আচ্ছা, এবার চিন্তা করেন যে এই যে ডিস্কগুলো আছে, এর ক্রস আর্ম আছে, তার পাশে কি সাপোর্টও আছে না? সাপোর্ট আবার কি নিউট্রাল, তাই এখানে যদি একটা ভোল্টেজ তৈরি হয়, এখানে যদি নিউট্রাল থাকে বা লো পটেনশিয়াল থাকে, তাহলে এখানেও কি একটা পাশাপাশি কি ক্যাপাসিটেন্স তৈরি হওয়া উচিত কি উচিত না? উচিত। তাহলে জিনিসটা এরকমই হয়, ঠিক আছে, যে এই জায়গাতেও কিন্তু ক্যাপাসিটেন্সটা জেনারেট হয়, পাশাপাশিও জেনারেট হয়। আর এখানে তাহলে দুই রকমের ক্যাপাসিটেন্স তৈরি হলো, একটা হচ্ছে পাশাপাশি, একটা হচ্ছে এরকম, তাই না? তো এই যে এই রকম যে জিনিসটাকে বলা হয় স্ট্রিং ক্যাপাসিটেন্স। স্ট্রিং বলতে আসলে কি বোঝায়? যেটা আসলে ক্রমান্বয়ে একটা জিনিস যেটা হচ্ছে, এটাকে আসলে স্ট্রিং বলা যায়। তো যেহেতু এটা ডিস্কগুলো ক্রমান্বয়ে আছে, এগুলোকে আমরা একটা স্ট্রিং কল্পনা করতে পারি, এবং এটার জন্য যে আমি ক্যাপাসিটেন্সটা পাই সেটা কি বলবো আমি? স্ট্রিং ক্যাপাসিটেন্স, ঠিক আছে? আর পাশাপাশি যে ক্যাপাসিটেন্সটা, এটাকে শান্ট ক্যাপাসিটেন্স বলে, কারণ আমরা পাশাপাশি বা প্যারালালি যেসব কানেকশান হয় ওটাকে শান্ট কানেকশান বলি। তো যেহেতু এটা অনেকটা প্যারালালের মতো ক্যাপাসিটেন্সটা জেনারেট হচ্ছে, তাই এই ক্যাপাসিটেন্সের নাম হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স। বুঝতে পারছেন কি বিষয়টা? আচ্ছা, এখন স্ট্রিং, শান্ট, এগুলা লেখা আছে, হ্যাঁ সবই লেখা আছে, সমস্যা নেই, একটু কালেক্ট করে নিয়ে। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, যে আমার তো যেখানে একবার নিচের যে প্রান্ত বা নিচের যে ডিস্ক, এখানে কি বেশি হাই ভোল্টেজ না? তাহলে আমার এই জায়গাতে কি ক্যাপাসিটেন্সের পরিমাণটি কি উপরের থেকে বেশি হওয়া উচিত কিনা? তাহলে এটার সাথে আমি বলতে পারি যে এই জায়গাটার ভোল্টেজ এটা কি উপরে, এটার থেকে কি বেশি হওয়া উচিত কি উচিত না? বেশি হওয়া উচিত। এখানে যে ক্যাপাসিটেন্সটা ফর্ম হচ্ছে, ঠিক আছে, এখানে যেহেতু ক্যাপাসিটেন্স বেশি ফর্ম হচ্ছে, কারণ হচ্ছে কি এই জায়গাতে ভোল্টেজের পরিমাণটা বেশি, তাহলে এই জায়গাতে তো অবশ্যই তাহলে ভোল্টেজের পরিমাণ কম হবে, তাই না? তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ তুলনা করলে কি এই ভোল্টেজ বেশি, তারপর একটা কম, তারপর একটা কম, তারপর একটা কম, আস্তে আস্তে উপরে প্রায় জিরোর কাছাকাছি, মানে হচ্ছে ডিফারেন্সটা প্রায় অনেক কমে যাবে। আচ্ছা, তো এইগুলা জিনিসটা এখানে আলোচনা করা হচ্ছে। দেখেন, দ্য ভোল্টেজ হয়ে গেল, দ্য ভোল্টেজ ইমপ্রেসড অন এ স্ট্রিং। অন এ স্ট্রিং মানে হচ্ছে যে একটা ডিস্কগুলা, একটা ডিস্ক, ঠিক আছে? স্ট্রিং বলতে ওই একটা ডিস্কগুলা বোঝানো হচ্ছে। অফ সাসপেনশন ইনসুলেটর ডাজ নট ডিস্ট্রিবিউট ইটসেলফ ইউনিফর্মলি। ভোল্টেজগুলা কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে? এখানে যে ভোল্টেজ, এইখানে কি একই ভোল্টেজ ইউনিফর্মলি কি ডিস্ট্রিবিউট হচ্ছে? ইউনিফর্মলি তো ডিস্ট্রিবিউট হচ্ছে না, তাই না? নিচেরটার ভোল্টেজের মান বেশি, তারপর একটু কম, তারপর একটু কম, তার মানে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে না। ডিউ টু প্রেজেন্স অফ শান্ট ক্যাপাসিটেন্স। কেন হচ্ছে না? কারণ হচ্ছে এই শান্ট ক্যাপাসিটেন্সের জন্য, ঠিক আছে না? কারণ
কারণ হচ্ছে এই ভোল্টেজের জন্য যে শুধু এখানে একটা ক্যাপাসিটেন্স জেনারেট হচ্ছে তা না, এখানেও একটা ক্যাপাসিটেন্স জেনারেট হচ্ছে। তো এই একটা গ্রুপের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ লাগবে একটা ক্যাপাসিটেন্স তৈরি হতে বা যে পরিমাণ সাপ্লাই দরকার, ওখানে উপরে তো লাইনে তার ওই পরিমাণ ভোল্টেজটা সে পাচ্ছে না, তাই না? তাহলে হচ্ছে এই শান্ট ক্যাপাসিটেন্সের জন্য প্রতিটা সিকোয়েন্সের ভোল্টেজের মান একই না। The disc nearest to the conductor has the maximum voltage across it. এটা তো বলাই হলো the disc near the conductor has the maximum voltage around it, তাই না? এটা কি বুঝছেন বিষয়টা? আচ্ছা, এখান থেকে বলি, as we move towards the cross arm the voltage across each disc goes on decreasing. যত আমি ক্রস আর্মের উপরে যাব ভোল্টেজটার মানটা তত কমতে থাকবে। The unit nearest to the conductor under maximum external stress is likely to be produced. আচ্ছা, যে হচ্ছে কন্ডাক্টরের একবারে কাছে আছে তার কি মেকানিক্যাল শক্তিটা সবথেকে বেশি দরকার না কন্ডাক্টরকে ধরে রাখার জন্য? লাস্ট ওয়ান হচ্ছে, if voltage impressed across the string wire DC then voltage across each unit would be the same. আচ্ছা, তো যদি এটা এসি না হয়ে ডিসি হতো তাহলে এখানে ভোল্টেজগুলো সমান হতো। কেন সমান হতো? তখন এই মোটামুটি শান্ট ক্যাপাসিটেন্সটা জিরো হয়ে যেত। এই জন্য, কারণ ডিসিতে কি কনস্ট্যান্ট সাপ্লাই চলে না, এসিতে যখন পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, মানে বারবার হচ্ছে ফ্লো চেঞ্জ হয়, এটার জন্যই মানে যেটা বলা হলো ক্যাপাসিটেন্সটা মেইনলি জেনারেট হয় পটেনশিয়াল ডিফারেন্সের জন্য। পটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে হতেই থাকবে তত ক্যাপাসিটেন্সটা জেনারেট হয়, ঠিক আছে? কিন্তু ডিসিতে কিন্তু পটেনশিয়াল কোনো ডিফারেন্স থাকে না। এটার জন্য এখানে যে ঘটনা ঘটছে ওটা একই ঘটবে, কিন্তু এখানে মোটামুটি ক্যাপাসিটেন্স জেনারেট হয় না, ঠিক আছে? শান্ট ক্যাপাসিটেন্সটা মোটামুটি জেনারেট হয় না। ক্যাপাসিটর কিসে কাজ করে এটা আসলে কোশ্চেনটা কমপ্লিট হয়নি, বুঝছেন? ক্যাপাসিটরকে চার্জ করা যায়, ডিসিতেও চার্জ করা সম্ভব, ঠিক আছে? কিন্তু আমরা হচ্ছে যখন হচ্ছে নর্মাল সেন্সের কথা বলে তখন সবাই বলে হ্যাঁ ক্যাপাসিটর এসিতে কাজ করে, ডিসিতে কাজ করে না। কিন্তু ওটা কোন সেন্সে কথা বলে? কথাটা বলে এই সেন্সে যে আমি যদি অনেকক্ষণ ধরে এরকম একটা সাপ্লাই দিই এসিতে, তাহলে এখানে সাপ্লাইটা চলবে, কিন্তু ডিসির জন্য এখানে জিনিসটা ওপেন সার্কিট হিসাবে কাজ করবে। কারণ এটা যখন হচ্ছে ক্যাপাসিটরটা তার ফুল পটেনশিয়াল যখন নিয়ে ফেলবে জিনিসটা ওপেন সার্কিট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এখানে সেটা হয় না, কারণ এখানে কি একবার চার্জ হয় একবার ডিসচার্জ হয়, কারণ এখানে পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়, তাই না? এটার অ্যান্সারটা হবে ডিসিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেতে দেয়, ঠিক আছে? কিন্তু এই অপশানটা যদি না থাকে তাহলে হচ্ছে ডিসিকে যেতে দেয় না। যে নির্দিষ্ট সময় এটা যদি উল্লেখ করা না থাকে তাহলে হচ্ছে ক্যাপাসিটরের মেইন বিষয় হচ্ছে ডিসিকে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেতে দেয়। একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে কি ঘটনা ঘটে আমি বলি। মনে করেন এটা হচ্ছে 5 ভোল্ট আর ক্যাপাসিটরটা মনে করেন 0 ভোল্টে আছে বা কোনো চার্জ নেই। সে যখন আপনি এখানে লাগাবেন এখানে কিন্তু কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ক্যাপাসিটরটা তার সাপ্লাইয়ের ফুল পটেনশিয়াল পেয়ে যাবে। তো ফুল পটেনশিয়াল পেয়ে যাওয়া মানে জিনিসটা তখন ওপেন সার্কিট হয়ে যায়, এই যে তখন মনে করেন আর কিছু নাই, এই জন্য ডিসিকে আটকায় দেয়, ঠিক আছে? কিন্তু নর্মালি মানুষজন বলে যে ক্যাপাসিটরদের মনে করেন যে ডিসি যাবেই না, এটা কন্ডিশন আছে তাহলে যাবে, ঠিক আছে? আর একটা কন্ডিশনে যাবে না। এই জন্য হচ্ছে ক্যাপাসিটরের আগে হচ্ছে ওই ইউজ করে ট্রানজিস্টর অথবা হচ্ছে মসফেট ইউজ করে অন অফ করানোর জন্য। হ্যাঁ, অন অফ করানোর জন্য। আর এসির বিষয়টা হচ্ছে যেটা বললাম যে এখানে হচ্ছে ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জ দুটো হওয়ারই সময় পাই, এটার জন্য এসিতে হচ্ছে এই ঘটনাটা ঘটে না, এসিতে হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো, এটা কন্টিনিউয়াস ফ্লো করবে। হ্যাঁ, বুঝছেন বিষয়টা? লাস্ট হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। আচ্ছা,
নর্মালি তো কি হয় যে আমাদের লাস্ট যে ডিস্ক বা কন্ডাক্টরের সাথে যে ডিস্কটা আছে এটার ভোল্টেজের মানটা সবথেকে বেশি হয়, তাই না? উপরেগুলো কম হয়। কিন্তু আপনি চিন্তা করেন তো নিচের একটা ডিস্কের ভোল্টেজের মান সবথেকে বেশি হয়, যেটা ওই নিচের ডিস্কের উপরে বেশি প্রেশার পড়ে যায় না? তাহলে যদি আমি তাহলে আমি কীভাবে বলতে পারি না, যদি আমি এমনভাবে ডিজাইন করি যে ডিজাইনটা হয় এমন যে ভোল্টেজটা সমানভাবে চারিদিকে ডিস্ট্রিবিউট হয়, তাহলে প্রেশার কম পড়বে না? তাই জিনিসটা আমার জন্য সুবিধা কিনা? তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি কার বেশি হবে? যদি ওভারঅল ভোল্টেজ ভি হয় এবং নিচের ভোল্টেজটা যদি V1 হয়, তার সাথে n গুণ করলে তো যে আমি এটা কল্পনা করছি যে এটার ভোল্টেজের সমান করে আমি সবগুলা বানাতে পারছি বা বানাচ্ছি, এটাই এবং এটা যদি সমান হয় তাহলে কি এফিসিয়েন্সি বেশি? কিন্তু জেনারেলি তো কি এটা বড় হয়, যেটা আমার প্রাপ্য না, তাই না? তাহলে সেক্ষেত্রে এফিসিয়েন্সি কম হবে। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে টোটাল ভোল্টেজ ডিভাইড বাই যতগুলো স্ট্রিং আছে ইনটু হচ্ছে কন্ডাক্টরের সাথে যে ডিস্কটা লাগানো আছে তার ভোল্টেজ। বুঝতে পারলেন বিষয়টা? আচ্ছা, কোনো কথা জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আজকে আর দূর পড়ানোর কথা ছিল। কি টোটাল ভোল্টেজটা সমানভাবে কিভাবে ডিস্ট্রিবিউশন? সমানভাবে কিভাবে না, এটা হলে ভালো হয় কি না? এটা হলে ভালো হয়। আমরা কিন্তু এফিসিয়েন্সি চিন্তা করি 100%-এর সাপেক্ষে, এই জন্য। ঠিক আছে, হ্যাঁ, এটা তো করতে পারি না। তাহলে যার হচ্ছে এটা করতে পারবো তার এফিসিয়েন্সি বেশি, যার যত কাছাকাছি নিয়ে যেতে পারবো তার এফিসিয়েন্সি তত ভালো, যারটা অত কাছাকাছি নিয়ে যেতে পারবো না তার এফিসিয়েন্সি খারাপ। বুঝতে পারলেন বিষয়টা? আমরা সব কিছুকে একটা আইডিয়াল সিচুয়েশনের উপর চেষ্টা করি যে 100% এফিসিয়েন্সি আমরা কাজ করি। হ্যাঁ, তো 100%টা তো আমরা কি বেস্ট, আমাদের চাওয়া তো আছে, কিন্তু হচ্ছে ও এটা ডিস্ট্রিবিউশন করলো কিভাবে? যে প্রথম নম্বর তো ধর্ম হচ্ছে ও প্রথমটা বেশি ই করবে, দ্বিতীয়টা একটু কম, তারপরে আর কম। কিন্তু আমরা চাই তো সমানভাবে করার জন্য, এটা করেনি, এই জন্যই তার এফিসিয়েন্সি